জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের অনেক স্টুডেন্টরা আমাকে মেসেজ করতেছো। আসলে তোমাদের ইনকোর্স পরীক্ষার রুটিন আসলে দিয়ে দিছে বেশ কিছু কলেজে। তো তারা আসলে ইনকোর্স এবং টেস্ট পরীক্ষার জন্য কিন্তু সাজেশন খুঁজতেছো। সো তোমাদের জন্য ডিপেন্ড করে রাজ্য একাডেমি কিন্তু তোমাদের জন্য স্পেশাল সাজেশনের ব্যবস্থা করেছে। তোমরা আমাদের কাছে ডিগ্রি প্রথম বর্ষের বিএসসি, বিবিএস, বিএ, বিএসএস গ্রুপের সাবজেক্টের সাজেশনগুলো পাবে। তো এই ভিডিওতে আমি তোমাদের যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যে আবশ্যিক সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটার ইনকোর্স এবং টেস্ট পরীক্ষার জন্য তোমাদের যে 10টা চ্যাপ্টার রয়েছে, 10টা চ্যাপ্টার থেকে আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, কোন প্রশ্নগুলো বাদ দিয়ে পড়বা, সব এভরিথিং এই ভিডিওতে আলোচনা থাকবে। ঠিক আছে, চলো আমরা শুরু করে দিচ্ছি ক্লাসটিতে। সো আমাদের কাছে তোমরা যারা সাজেশন পারচেস করবা, ঠিক আছে, আমাদের এখানে তুমি স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টের প্রবেশ করলে পারে দেখতে পাবো অনার্স প্রথম বর্ষের জন্য এবং ডিগ্রি প্রথম বর্ষের জন্য। তোমরা যেহেতু ডিগ্রি প্রথম বর্ষের, তাই ডিগ্রি প্রথম বর্ষের জন্যতে ফোনটাতে ক্লিক করলে তোমরা দেখতে পাবা শর্ট সাজেশন প্লাস বিগত বোর্ড প্রশ্ন উত্তর, 3 নম্বরে বিগত বছরের প্রশ্ন, 4 নম্বরে হচ্ছে সাজেশন প্রমাণ। মানে আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম তা কেমন কমন ছিল 22 সাল 23 সাল, আমাদের কমনটা যেমন আমি একটু যদি দেখাতে চাই যে আমাদের শুধু পাস করার যে সাজেশনটা আমাদের ছিল কেমন কমন ছিল গত বছরে। এটা দেখো আমরা ক বিভাগে কয়টা করে প্রশ্ন দিয়েছিলাম বিগত সাল থেকে, আমরা যেহেতু উল্লেখ করে দেই আমাদের বিগত সাল থেকে একদম যা দিয়েছি ফুল কমন চলে আসছে। ঠিক আছে, তোমাদের টেনশন করার প্রয়োজন নাই, তোমরা কিন্তু ফুল কমন পাবা। এখন দেখো চ্যাপ্টার 1 থেকে তোমাদের কোন প্রশ্নগুলো পড়তে হবে আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই। স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস তোমাদের সবার জন্য প্রয়োজন, ঠিক আছে। আর অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, আমরা কিন্তু শুধু স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসে নয়, তোমরা ডিগ্রি প্রাইভেট কোর্সে হও অথবা তুমি রেগুলারই হও, তোমাদের সবার জন্যই কিন্তু প্রযোজ্য। বিএসসি গ্রুপে যারা আছো তাদের জন্য পদার্থ, রসায়ন, উদ্ভিদ, গণিত, প্রাণী সব সাবজেক্টগুলোই তোমরা পাবে। বিবিএস গ্রুপে যারা আছো হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি এই সাবজেক্টগুলো সবগুলো আমাদের কাছে পাবে। বিএ, বিএসএস গ্রুপে যারা আছো রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, দর্শন, ভূগোল, পরিবেশ, মনোবিজ্ঞান এই সবগুলো সাবজেক্টই আমার কাছ থেকে তোমরা কিন্তু উত্তর সহকারে পারচেস করতে পারবে। সো চলো আমরা কথা না বাড়ি আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের আমাদের ইনকোর্স পরীক্ষার জন্য শর্ট সাজেশন নিয়ে। তো চলো শর্ট সাজেশনে আমরা প্রথম অধ্যায়টা যেটা রেখেছি, দেখো প্রথম অধ্যায়টা হচ্ছে দেশ ও জনগোষ্ঠীর পরিচয়। এই অধ্যায় থেকে তোমাদের ক বিভাগে আমি একটু উল্লেখ করে দেই। ক বিভাগ বলতে ক থেকে ঠ পর্যন্ত প্রশ্ন, খ বিভাগ বলতে 2 থেকে 9 নম্বর প্রশ্ন, আর গ বিভাগ বলতে 10 থেকে 17 নম্বর প্রশ্ন পর্যন্ত। ঠিক আছে, সেটা কেমন একটু যদি বোঝাতে চাই, আর তোমাদের যে প্রশ্ন প্যাটার্নগুলো হবে, তো একটা প্রশ্ন আমি নমুনা প্রশ্নকে দেখো বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। 2023 সালের প্রশ্নটাই দেখো, তোমাদের ক বিভাগে ক থেকে ঠ পর্যন্ত 12টা প্রশ্ন থাকবে, 10টা লিখতে হবে। খ বিভাগে 2 থেকে 9 পর্যন্ত 5টা প্রশ্ন, 8টা প্রশ্ন থাকবে, 5টা লিখতে হবে। আর গ বিভাগে 10 থেকে 17 পর্যন্ত 8টা প্রশ্ন থাকবে, 5টা লিখতে হবে, 80 মার্কের। ঠিক আছে, অর্থাৎ 50 মার্কের। তাহলে তোমরা বিষয়টা একদম ক্লিয়ার। ওকে, এখন দেখো আমরা ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো উল্লেখ করে দিয়েছি, তোমরা যদি ক বিভাগটা একটু দেখো বিষয়টা ক্লিয়ারলি বোঝানোর জন্য। দেখো ক বিভাগে তোমাদের যে প্রশ্নটা দিয়েছি, যে প্রশ্নটা আমাদের কেটে দেওয়া আছে মাঝখানে, দেখো বোল্ড করা ছাড়া কেটে দেওয়া আছে, এই প্রশ্নটা হচ্ছে ডিগ্রিতে চলে আসছে 2023 সালের খ নম্বর প্রশ্ন। তাই এই প্রশ্নটা পড়তে হবে না, জন্য আমি কিন্তু কেটে দিয়েছি। তোমরা এখন এই প্রশ্নটা পড়বা। 2 নম্বর প্রশ্নটা, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? এখানে সুন্দরভাবে উত্তরপত্রটা উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এইভাবে তোমাদের যে প্রশ্নগুলো এখানে পড়তে হবে আমি উল্লেখ করে দিয়েছি। আর যে প্রশ্নটা কাটা আছে এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে না, কারণ এই প্রশ্নটা 2023 সালে চলে আসছে ডিগ্রিতে। দেখো আমি এখানে সব সাল উল্লেখ করে দিয়েছি। ডিগ্রিতে দেখো এটা বাংলাদেশের ভাষা আদি নিদর্শনের নাম কি, এই প্রশ্নটা যেমন এখানে আমি প্রতিটা সাল উল্লেখ করেছি। দেখো 14 খ, 16 খ, 18 খ, 19 খ, 21 খ, 23 খ। অথবা বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি, খুবই ইম্পর্টেন্ট। 15 ক, 18 ক, 20 ক, 22 খ। দেখো আমি প্রত্যেকটা সাল এখানে উল্লেখ করে দিয়েছি, যা বাংলাদেশে কেউ তোমাকে এভাবে উল্লেখ করে দিতে পারবে না। ঠিক আছে, এরপরে 8 নম্বর প্রশ্নটি, 20 সালের গ, বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। ঠিক আছে, বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? এটা 22 সালের ক সর্বশেষ। বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্লান ভৌগোলিক রেখা অতিক্রম করেছে। দেখো এই এক অধ্যায় থেকে তোমাদের এই 9টা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। খ বিভাগে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছি 1, 2, 3, 4, 5টা। 5টার মধ্যে তোমাদের 4 নম্বর প্রশ্নটা পড়তে হবে না। যদি 4 নম্বর প্রশ্নটা বাদ দাও
তাহলে তোমাদের প্রশ্ন থাকে কয়টা দেখো, তখন তোমাদের এখান থেকে কিন্তু বেশি আর প্রশ্ন থাকে না। খেয়াল করো যে এখান থেকে তোমাদের পড়তে হবে 4টা প্রশ্ন। এক, বাংলা বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় যাও, এটা অনার্সের ডিগ্রিতে আসে না, এটা অনার্সের 2017 সালের 10 নাম্বার হিসেবে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তার মানে তোমাদের এই প্রশ্নটা পড়তে হবে 17 সালের 10। কিভাবে উত্তরটা খুঁজে বের করবা দেখো, অনার্স বিগত সালে 17 সালের 10 ফোল্ডারে চলে যেতে হবে। সেখান থেকে সাজেশন উত্তরে তোমরা চলে আসবা। দেখো আমি একটু বোঝানোর জন্য, তো এখান থেকে সাজেশন উত্তরে দেখো, আমরা যদি একটু ব্যাগে আসি, স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ে প্রবেশ করলে অনার্স প্রথম বর্ষের জন্য, যেহেতু প্রথম বর্ষের এই প্রশ্নটা হচ্ছে প্রথম বর্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে 17 সালের 10, তো তুমি এখান থেকে সাজেশন উত্তর 2017 সালে প্রবেশ করবা, দেন গ বিভাগে প্রবেশ করবা অ্যান্ড 10 নম্বর প্রশ্নে টাচ করে দিবা। এই যে 10 নম্বর প্রশ্নটা কিন্তু তোমার এখান থেকে চলে আসবে, যে দেখো চলে আসছে, বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় যাও, এটা হচ্ছে 17 সালের 10। ঠিক আছে, আমি উল্লেখ করে দিয়েছি যে সালের প্রয়োজন তুমি সেই সালের ফোল্ডারে প্রবেশ করবা। দেখো উত্তর একদম সাজানো গোছানো রয়েছে, একদম ভূমিকা উপসংহার সহকারে তুমি কিন্তু সহজে পেয়ে যাবা। ঠিক আছে, আশা করি তুমি বের করতে পারবে এখন। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কি জানো, অথবা বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নটা ডিগ্রিতে সর্বশেষ 2022-এর 2 নম্বর প্রশ্ন হিসাবে এসেছে এবং অনার্সের 23-এর 2 হিসাবে এসেছে। তুমি এইটার যে কোনো একটা নাম্বার ধরে 14-2, 20-2 অথবা অনার্সের 14-2, 16-2, 19-2, 21-2 যে কোনো একটা সাল ধরে তুমি ফোল্ডারে প্রবেশ করলে উত্তরটা পেয়ে যাবা। ধরো আমি এখানে ডিগ্রি ফোল্ডার থেকে যাই 22-এর 2 নাম্বার। ঠিক আছে, তো এখান থেকে তুমি কি করবা, ডিগ্রিতে যাবা, এটা যেহেতু আমি অনার্সে প্রবেশ করছিলাম, তাই এখান থেকে আমরা একটু ব্যাগে আসলে ডিগ্রি প্রথম বর্ষের জন্য আমরা যাব সাজেশন উত্তর 22-এর, এই যে দেখো 22-এর কত নম্বরের কথা বলেছি, 22-এর 2। সো এখান থেকে আমরা 22-এর খ বিভাগে যাব অ্যান্ড এখান থেকে 2 নম্বর প্রশ্নে টাচ করে দিব। তাহলে আমার সামনে কিন্তু দেখো এই যে 2 নম্বর প্রশ্নটা কিন্তু ওপেন হয়ে গেছে, এখানে লেখা আছে 2021 সাল পর্যন্ত। দেখো এই প্রশ্নটা, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো, একদম উত্তর সহকারে ভূমিকা সহকারে সব কিছুই, জাস্ট এভরিথিং সব কিছুই কিন্তু রয়েছে, জাস্ট তুমি দেখে দেখে প্র্যাকটিস করবা। তাহলে এটা হয়ে গেল। এরপরে এই প্রশ্নটা তো পড়ার প্রয়োজন নাই, বাঙালি ভৌগোলিক অবস্থান বর্ণনা করো, এটা একইভাবে সর্বশেষ 19-এর 2। এরপরে সংস্কৃতি সমন্বয়বাদিতা বলতে কি বোঝো, অথবা সংস্কৃতি সমন্বয়বাদিতা কিভাবে ঘটে আলোচনা করে, এই প্রশ্নটা সর্বশেষ 20-এর 3 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল, তুমি এটা বললে হয়ে গেল। এরপরে গ বিভাগে তোমাদের আমি প্রশ্ন দিয়েছি মাত্র 5টা প্রশ্ন, এর মধ্যে 1 নম্বর প্রশ্নটি বাংলাদেশের ভূ প্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা করো, 2 নম্বরটা সর্বশেষ এটা হচ্ছে 20-এর 10 নম্বর। আর আশা করি তুমি উত্তরপত্র সহজেই কিন্তু বের করতে পারবে। তারপরে 3 নম্বরটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের বাংলা ভাষার অবদান আলোচনা করো, সর্বশেষ ডিগ্রি 16 সালের 10 নম্বর। বাংলাদেশের অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব বর্ণনা করো অথবা আলোচনা করো, এটা হচ্ছে সর্বশেষ ডিগ্রি 19-এর 10-এ এসেছিল, এই 4টা। আর এই 5 নম্বর প্রশ্নটা যেহেতু আর্থসামাজিক জীবনধারা বর্ণনা দাও, এই প্রশ্নটা কিন্তু দেখো 14, 17, 21, 23-এ এসেছিল, মানে রিসেন্ট সালে এসেছে, তাই তোমাদের এই প্রশ্নটা হচ্ছে পড়তে হবে না, কারণ আমি যেটা বলেছিলাম যে প্রশ্নগুলো পড়তে হবে, তো সেই প্রশ্নগুলো পড়তে হবে না, এটা যেহেতু কেটে দিছি, তাই এই 5 নম্বর প্রশ্নটা তোমাদের পড়তে হবে না। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বর অধ্যায়ে যদি আসি, অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি 1947। তো এখান থেকে তোমাদের 1 নম্বর, ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে, এটা হচ্ছে 19-এর গ নম্বর, এটা হচ্ছে 19-এর গ হিসাবে এসেছিল। 2 নম্বর, ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে উপস্থাপন করেন, এটা হচ্ছে ডিগ্রি 22-এর ঘ, একে ফজলুল হক। 3 নম্বর প্রশ্ন, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, এটা হচ্ছে 21-এর খ নম্বর। 4 নম্বর, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে, 19-এর ঘ নম্বর। 5, বঙ্গভঙ্গ কবে হয়, 17 সালের খ নম্বর। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন, এটা হচ্ছে 23-এর ঘ নম্বর। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের 23 সাল তো পড়তে হবে না, এই প্রশ্নটা বাদ দিয়ে পড়বা। ঠিক আছে, কেড়ে দেওয়া নেই। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাব কে করেছিলেন, এটা হচ্ছে 23-এর ঘ নম্বর। স্বাধীন বাংলা আইন কত সালে পাস হয়, এটা হচ্ছে আসে নাই, কোনো সালেতে আসে নাই, যার কারণে এটা ইনক্লুড করা হয়নি। স্বাধীন বাংলা 1947 সালে ভারত বিভক্তি হয়েছিল, এটা হচ্ছে ডিগ্রি 16-র উম্মা নাম্বার। প্রথম বাংলার
পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন, এটা হচ্ছে 22-এর 9 নম্বর। সো এই 10টা বললে হয়ে যাবে। খ বিভাগ থেকে তোমাদের প্রশ্ন পড়তে হবে 5টা, এর মধ্যে একটা 2টা প্রশ্ন এসেছিল, তাই এই 2টা বাদ দিলে তোমাদের প্রশ্ন পড়তে হবে 3টা। বসু সর্দি চুক্তি চুক্তি কী বা সম্পর্কে কি জানো লেখো। এটা হচ্ছে ডিগ্রিতে সর্বশেষ 20-এর 5 নম্বর হিসাবে এসেছিল। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল বা বিষয়সমূহ আলোচনা করো। ডিগ্রিতে সর্বশেষ 22-এর 11 নম্বর হিসেবে প্রশ্নটি এসেছিল। 1906 সালে মুসলিম লীগ গঠন আলোচনা করো। এটা হচ্ছে 2016 সালে 4 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল। সো এখান থেকে এই 3টা প্রশ্ন পড়লেই এনাফ। গ বিভাগে প্রশ্ন 5টা রেখেছি, এর মধ্যে 2টা বাদ। 2টা প্রশ্ন এসেছিল 23 সালে, তাই 3টা প্রশ্ন পড়তে হবে। 1, 1947 সালে ভারত বিভক্তির পটভূমি আলোচনা করো। 2 নম্বর, 1940 সালে লাহোর প্রস্তাব ব্যাখ্যা করো বা 1940 সালে লাহোর প্রস্তাব বর্ণনা দাও। সো এগুলো সর্বশেষ লিখে দেওয়া আছে কত সাল থেকে, তুমি জাস্ট বিগত সালের উত্তরে যাবা আর সহজে খুঁজে বের করে নিবা। এরপরে 4 নম্বর, উপনিবেশিক শাসনামলে বাংলা সাম্প্রদায়িক উদ্ভব, বিকাশ এবং ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা এবার ভেরি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা রয়েছে। অধ্যায় 3, রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য থেকে শুধু গ বিভাগে পড়তে হবে। প্রশ্ন হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক এবং প্রশাসনিক বৈষম্য আলোচনা করো। 2 নম্বর, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য আলোচনা করো। 3 নম্বর, 1956 সালের পাকিস্তানের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 20-এর 14 নম্বর, আমি সর্বশেষ সাল এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে, সহজে খুঁজে বের করতে পারবা। 4 নম্বর, পাকিস্তানের পূর্ব অংশের মধ্যে সামাজিক এবং রাজনৈতিক বৈষম্যর হচ্ছে বিবরণ দাও। এই প্রশ্নটি 22-এর 15 নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল। এরপরে হচ্ছে লাস্ট যে 5 নম্বর প্রশ্নটা দিয়েছি, এইটা তোমাদের কিন্তু পড়তে হবে না, কারণ এটা 23-এর 10 নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক এবং সাময়িক বৈষম্য পর্যালোচনা করো। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের ক বিভাগে প্রশ্ন পড়তে হবে। টোটালি দিয়েছি এখানে 10টার মধ্যে কেটে দেওয়া আছে, একটা পড়তে হবে না, থাকলো 9টা। ঠিক আছে, তোমরা 2 নম্বর এখান থেকে এই 9টা প্রশ্ন পড়ে নিবা। ঠিক আছে, আমি ইন্ডিকেট করে কিন্তু দিয়ে দিছি তোমাদের। সো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো রয়েছে। খ বিভাগে যুক্তফ্রন্ট সম্পর্কে লিখো। খ বিভাগে 5টা প্রশ্ন পড়তে হবে, এর মধ্যে একটা বাদ। যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল অথবা যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো। বাংলা ভাষার আন্দোলন লেখো অথবা 1952 সালে ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবারে। ঠিক আছে, অনার্সের 20-এর 4 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল। 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমির বা ঘটনা প্রবাহের বর্ণনা দাও। এই প্রশ্নটি হচ্ছে 14 সালের 12 নম্বর হিসাবে এসেছিল, ইম্পর্টেন্ট রয়েছে। 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি বর্ণনা করো। 2015 সালের 12। আওয়ামী লীগ নিয়ে এবারে প্রশ্ন আসার সম্ভাবনা কম, তারপরেও যেহেতু বিগত সালে এসেছিল তাই এখানে আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি। 1954 সালে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করে। এই প্রশ্নটি সর্বশেষ 21 সালের 12 নম্বর হিসেবে এসেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ের কারণ উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট, 22-এর সর্বশেষ ডিগ্রি 22-এর 13 হিসেবে এসেছিল। এখানে অনার্স লিখে দেওয়া আছে। অধ্যায় 5 থেকে ক বিভাগে 7টা প্রশ্ন পড়তে হবে, তার মধ্যে 2টা প্রশ্ন বাদ, কারণ 23 সালে এসেছিল। 2 নম্বর প্রশ্নটি, পাকিস্তানের মৌলিক গণতন্ত্র কে চালু করেন, কখন মৌলিক গণতন্ত্র আদেশ জারি হয়। সো এর সবগুলো আমাদের কিন্তু তোমরা উত্তরপত্র থেকে সহজে বের করতে পারবা। এরপরে খ বিভাগ থেকে তোমাদের আমি প্রশ্ন দিয়েছি 4টা, এর মধ্যে 2টা বাদ দিলে থাকে 2টা প্রশ্ন। সাময়িক শাসনের সংজ্ঞা দাও, এটা একটা। মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝো। সো এই 2টা প্রশ্ন পড়তে হবে। আর গ বিভাগ থেকে একটা প্রশ্ন দিয়েছি, 1962 সালের ভাষা আন্দোলন সম্পর্কে যা জানো লিখো। একইভাবে 6ষ্ঠ অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দিয়েছি। ক বিভাগে দিয়েছি 4টা প্রশ্ন, এর মধ্যে একটা বাদ। বাংলা মেঘনা কাটা নামে পরিচিতি কোন কর্মসূচিটি, বা এটা হচ্ছে সর্বশেষ 22-এর নম্বর প্রশ্ন। ঠিক আছে, 6 দফা কর্মসূচি কে পেশ করেন, 6 দফা কর্মসূচি কোথায় কবে ঘোষিত হয়, এটা হচ্ছে 21-এর বর্গীর নম্বর, সর্বশেষ সাল থেকে তোমরা খুঁজে বের করবা। গ বিভাগে তোমাদের প্রশ্ন পড়তে হবে 4টা। এক অধ্যায় থেকে দিয়েছি জাতীয়তাবাদ বলতে কি বোঝো, জাতীয়বাদ কাকে বলে, আগরতলা মামলার কারণগুলো লেখো, 6 দফা আন্দোলন কেন মেঘনাঘাটা বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে।
ঠিক আছে, এই প্রশ্নটা এবারে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আশা করা যায় 6 দফা আন্দোলনকে কেন ম্যাগনা কার্টা বলা হয়, এই প্রশ্নটি এবার পরীক্ষায় আসবে। এরপরে গ বিভাগ থেকে এখানে প্রশ্ন দিয়েছি দুইটা। 1966 সালে 6 দফা আন্দোলনের পটভূমি এবং গুরুত্ব আলোচনা করো, এটা আর একটা 6 দফা আগরতলা মামলার কারণ এবং ফলাফল। আশা করা যায় যে তোমাদের এই 2 নম্বর প্রশ্নটা আগরতলা মামলার কারণ এবং ফলাফল এবছর তোমাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাই খুবই ভালোভাবে তোমাদের এই প্রশ্নটা পড়তে হবে। এরপর 10টা অধ্যায়ের মধ্যে এবার 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের 1969-এর যে গণ অভ্যুত্থানের যে 11 দফা আন্দোলন রয়েছে, এই অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে ক বিভাগে 3টা প্রশ্ন পড়তে হবে। এর মধ্যে কে কখন কোথায় শেখ মুজিবুর রহমান কে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন, এটা যদিও আমাদের এখন অনেকে মনে করতে পারে যে এই প্রশ্নগুলো আসবে না, বাট অধ্যায়টাই কিন্তু 1969 11 দফা আন্দোলন। তাই এই অধ্যায় থেকে যদি প্রশ্ন সেট করা হয় তাহলে কিন্তু বঙ্গবন্ধু রিলেটেড কোশ্চেন আসবে। অনেকে বলে যে বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন পড়তে হবে না, কিন্তু অধ্যায়টাই তো বঙ্গবন্ধুকে নিয়ে, তাই এই অধ্যায় থেকে প্রশ্ন যদি সেট করা হয় তাহলে অবশ্যই এটা আসবে, কারণ আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এরপরে 3 নম্বর হচ্ছে 69 গণঅভ্যুত্থানে কারা নিহত হন, এই প্রশ্নটি। এরপরে খ বিভাগ থেকে 3টা প্রশ্ন পড়তে হবে। 1969 গণঅভ্যুত্থানের গুরুত্ব তাৎপর্য, এইটা 1969 লক্ষ্য উদ্দেশ্য, আর হচ্ছে 11 দফা কর্মসূচি, খুব ইম্পর্টেন্ট রয়েছে। গ বিভাগে 2টা প্রশ্ন পড়তে হবে, তার মধ্যে একটা আসছে, তেমন গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে তুলে ধরো 16 সালের 14 নম্বর প্রশ্ন পড়তে হবে। অধ্যায় 8 থেকে ক প্রয়োজন নাই। খ বিভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণের গুরুত্ব লেখো, এইটা পড়তে হবে। আর গ বিভাগ থেকে মাত্র 2টা প্রশ্ন পড়তে হবে। 1970 সালের নির্বাচনের তাৎপর্য ফলাফল আলোচনা করো। 3 নম্বর 1971 সালের মার্চের অসহযোগ আন্দোলন বর্ণনা করে, এই প্রশ্নটা পড়তে হবে। ঠিক আছে, সব উত্তরপত্র আমাদের রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু পড়ে নিবা। এরপর হচ্ছে অধ্যায় 1 থেকে তোমাদের পড়তে হবে 1 এবং অধ্যায় 9 মুক্তিযুদ্ধ 1971 সালের। এখানে ক বিভাগে তোমাদের প্রশ্ন পড়তে হবে 15টা, একটু স্ক্রিনশট দিয়ে নাও এই প্রশ্নগুলো। আর তোমরা যারা সাজেশন নিবা তাদের তো আর কোনো প্রয়োজন নেই, সব কিছুই তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তো এরপরে খ বিভাগে তোমাদের একটি প্রশ্ন আসবে, এখানে প্রশ্ন দিয়েছে 8টা। এর মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকা নেপথ্যের কাহিনী কি, মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লেখো, অথবা মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লেখো। 3 নম্বর বঙ্গবন্ধু 7 মার্চের 1971 সালে ভাষণ সম্পর্কে টিকা লেখো। সর্বশেষ এটা 2020-এর 8 নম্বর হিসাবে এসেছে, 16 সালে 15 নম্বর হিসাবে এসেছে। 4 নম্বর মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের উপর একটি টিকা লেখো, ডিগ্রি সর্বশেষ 21 সালে 9 নম্বর হিসেবে এসেছে। অপারেশন সার্চলাইট এর উপর একটি টিকা লেখো, এটা 5 নম্বর প্রশ্ন, ডিগ্রিতে 22-এর 9 নম্বর প্রশ্ন হিসাবে এই প্রশ্নটা এসেছে। এরপরে 6 নম্বর মুক্তিযুদ্ধের যে কোনো একটি সেক্টর, অথবা এখানে কিন্তু 18 সালে 8 হিসেবেও আছে। মুক্তিযুদ্ধের একটি সেক্টর সম্পর্কে, যে কোনো একটি সেক্টর সম্পর্কে আলোচনা করো, 22-এর 7 হিসেবে এসেছিল। আর 8 এবং 9 নম্বর প্রশ্নটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদান এবং মহান মুক্তিযুদ্ধে জেড ফোর্সের ভূমিকা, ঠিক আছে, এটা 23-এর 8 এবং 9। গ বিভাগে 5টা প্রশ্ন পড়তে হবে, এর মধ্যে 1 বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, 2 বাংলাদেশের বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, 3 নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, আর 7 মার্চের ভাষণের গুরুত্ব। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি রয়েছে। আর মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো, অথবা মুজিবনগর সরকারের গুরুত্ব আলোচনা করো, এটা সর্বশেষ 22-এর 16 নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল। ঠিক আছে, আর 7 নম্বর প্রশ্নটা এটা 23 সালে এসেছিল, তাই পড়তে হবে না। লাস্ট অধ্যায় হচ্ছে 10 বঙ্গবন্ধু সম্পর্কে 1972 থেকে 1975। ক বিভাগে তোমাদের 6টা প্রশ্ন রয়েছে, এই 6টা প্রশ্নের মধ্যে 2টা বাদ দিয়ে পড়বা, বঙ্গবন্ধু কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন। আর এই প্রশ্নগুলো বঙ্গবন্ধু রিলেটেড পড়লে তোমাদের কমন হয়ে যাবে। আর যারা সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশন পারচেজ করে নাও।